Good morning, every one of you. I welcome all of you to my platform, Excellence, your destination. সহজ, সরল, সুস্পষ্ট কিন্তু সর্বাঙ্গীন ইংরেজি শেখবার আমার প্ল্যাটফর্ম এক্সেলেন্স ইয়োর ডেস্টিনেশনে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাস ভার্বে শুরু করেছিলাম আমাদের লাস্ট সেশনে। আমরা সেদিন দেখেছিলাম যে ভার্ব প্রাইমারিলি দুটো মেন ক্যাটাগরিতে ডিভাইড হয়। দেয়ার আর টু মেন ক্যাটাগরিজ যেটাতে আমাদের ভার্বকে ডিভাইড করতে পারি। ওয়ান ইজ প্রাইমারি অর মেইন অর লেক্সিক্যাল, আর একটা হলো হেল্পিং অর অক্সিলিয়ারি ভার্ব। অর্থাৎ মেন ভার্বকে প্রাইমারি ভার্ব বলা হয় এবং লেক্সিক্যাল ভার্ব বলা হয়। এদের সম্বন্ধে একটি বেসিক নলেজ আজ আমরা ডেভেলপ করব এবং ধীরে 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 আমরা এগিয়ে যাব ভার্বের সমস্ত টাইপগুলো এবং তাদের এক্সাম্পল সহ আমরা আলোচনা করব এবং শিখব। আমরা আগের দিন কি শিখেছিলাম? ভার্বস আর ওয়ার্ডস, একটা শব্দ যেটাকে আমরা ভার্ব বলবো যখন সেটা একটি অ্যাকশন, আমাদের একটি অ্যাকশন দেখাবে। সেই অ্যাকশনটা ফিজিক্যাল হতে পারে বা মেন্টাল অ্যাকশন হতে পারে, বা একটি অকারেন্স, একটি ডেভেলপমেন্ট, একটা ইভেন্টস, সেগুলোকেও আমরা ভার্ব বলতে পারবো। আর একটা হচ্ছে স্টেট অফ বিং, অবস্থা, এক্সিস্ট। আর তোমরা জানো যে অলমোস্ট এভরি সেন্টেন্স ইন ইংলিশ রিকোয়ার্স আ ভার্ব। প্রত্যেকটা সেন্টেন্সে একটি ভার্বের প্রয়োজন হয়। ভার্ব ছাড়া একটি সেন্টেন্স অসম্পূর্ণ, এ কথা আগের দিন আমি তোমাদের বলেছিলাম। তো আমরা কি জানলাম? ভার্বস আর ডিভাইডেড ইন্টু টু মেন ক্যাটাগরিজ। দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। একটি হলো মেন অর প্রাইমারি অর লেক্সিক্যাল, আর একটি হলো হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। আজ আমরা এক্সপ্লেন করব মেন ভার্বের বেসিক সম্বন্ধে। দ্য মেন ভার্ব এটা কি সম্বন্ধে কথা বলে? একটি অ্যাকশন, সেটা ফিজিক্যাল অ্যাকশন হতে পারে বা মেন্টাল অ্যাকশন হতে পারে। আর কি হতে পারে? একটি অকারেন্স হতে পারে, আর হতে পারে স্টেট অফ বিং বা অবস্থা। স্টেট অফ বিং বা অবস্থা। তো এই তিনটে ব্যাপারে আমাদের মেন ভার্ব, এবং সেটা নিয়েই আমরা আজ আলোচনা করব। অন দি আদার হ্যান্ড, প্রাইমারিলি আমি তোমাদের বলে রাখি, হেল্পিং বা অক্সিলিয়ারি ভার্ব তিন ধরনের শব্দ নিয়ে হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্বকে আমরা এক্সপ্লেন করব। নাম্বার ওয়ান, দ্যাট ইজ টু বি ভার্ব। নাম্বার ওয়ান উইল বি টু বি। am, is, are, was, were, be, been and being. এই আটটা, 1 2 3 4 5 6 7 8টা, টোটাল 17টা হবে। There will be total 17 words that will be counted under the helping verb. So to do verb, যখনই আমরা বলবো to be verb, তখন তোমরা বুঝবে am, is, are, was, were, be, been, being. ওকে? এই বিটা হতে পারে কি? এটা হতে পারে will be। ওকে? am, is, are, was, were, will be, been, being। এটা হলো be verb। আর একটা do verb, very simple। ডু ভার্বের কি কি ফর্ম আছে? আর একটা হলো ডু ভার্ব। ডু ভার্বের মধ্যে থাকবে ডু, ডিড এন্ড ডান। উইল ডু। ওকে? ডু, ডিড, ডাজ। সরি, আমি ডান বলেছি, এটা হচ্ছে ডাজ। ডু, ডিড, ডাজ এন্ড উইল ডু। এই কটা নিয়ে আমাদের ডু ভার্ব থাকবে। ওকে? ডু, ডাজ, ডিড,
will do. Then have verb. Have হবে have verb. Has, have, had, have, has, had, will have, and having. Will have and having. দেখো তো এখানে আমাদের হয়ে গেল 7টা am, is, are, was, were, be, been, being, 1 2 3 4 5 6 7 8টা ডু ভার্ব হয়ে গেল ডু, ডিড, ডাজ, উইল ডু 4টে, 8 আর 4 12, আর এখানে হ্যাজ, হ্যাভ, হ্যাড, উইল হ্যাভ অ্যান্ড হ্যাভিং এটা 5টা, টোটাল 17। এই 17 ডিফারেন্ট ওয়ার্ডস উইল কনস্টিটিউট হেল্পিং অবলিক অক্সিলিয়ারি ভার্ব। নাও আজকে আমি তোমাদের হেল্পিং ভার্ব পড়াচ্ছি না, but while going through the primary or main or lexical verb, I thought that beforehand I should give you some idea about the auxiliary verb also. তো তোমরা জানলে এই শব্দগুলো এগুলোকে হেল্পিং বা অক্সিলিয়ারি ভার্ব বলা হয়। এইবারে আমরা ধীরে ধীরে মেইন ভার্ব বেসিক্সের দিকে এগোবো। I will wrap up this helping oblique primary section, so it is better that you take a screenshot before I wrap up. Now the main verb, it forms the main part of the predicate of a sentence. আমি তোমাদের অনেক আগের একটি ক্লাসে আমি তোমাদের সাবজেক্ট এবং প্রেডিকেট সম্বন্ধে আইডিয়া দিয়েছিলাম যে একটি সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকে এবং একটি প্রেডিকেট থাকে। এই প্রেডিকেট সেকশনে always there will be a main verb. Okay, I will give you an example. Arun gave Neetu a bunch of grapes yesterday. Arun gave Neetu a bunch of grapes yesterday. Right? Now এখানে অরুণটা হলো সাবজেক্ট। হাউ ডু আই নো যে অরুণ সাবজেক্ট? যে ভার্ব থাকে সেই ভার্বকে আমরা কোশ্চেন করব হু আর হোয়াট, তাতে যে আনসারটা আমরা পাবো সেটাকে বলা হয় সাবজেক্ট। ভার্ব কোনটা? গেভ, দেয়া। এইবারে এই অরুণটা হয়ে গেল আমার সাবজেক্ট, আর বাকি টোটাল অংশটাকে আমরা বলি প্রেডিকেট। এই অংশটাকে বলা হয় প্রেডিকেট। এবং এই প্রেডিকেটের সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই ভার্বটা গেভ। দেখো যদি এইরকম থাকতো নিতু আ বাঞ্চ অফ গ্রেপস ইয়েস্টারডে, এর থেকে কোনো মানে বের করা যেত না। যতক্ষণ পর্যন্ত না এই ভার্বটা আসছে গেভ নিতু এ বাঞ্চ অফ গ্রেপস ইয়েস্টারডে, দিয়েছিল নিতুকে এক গুচ্ছ আঙ্গুর গতকাল, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটার মানে পরিষ্কার হতো না। অর্থাৎ মেন ভার্ব যতক্ষণ পর্যন্ত প্রেডিকেট সেকশনে না থাকছে ইট ডাজ নট বিকাম আ সেন্টেন্স। ওকে, ঠিক সেইভাবে আমি এক্সাম্পল দিতে পারি হি প্লেস ফুটবল রেগুলারলি। তো এখানে গেভ দেয়াটা, এই যে দেওয়া, আমি কাউকে দিলাম, হোয়াট ইজ ইট? It is a physical action. It is a physical action. Physical action. যদি physical action হয় তাহলে সেটা কি হবে? সেটা main verb হবে। আমি সেটা তোমাদের বলতে চাইছি। তার মানে main verb কি হবে? A physical action, mental action also. Action মানে physical and mental both. Occurrence হতে পারে, state of being হতে পারে। ঠিক similarly, I will give an example. He plays football regularly. He plays football regularly. তোমরা আমার সমস্ত ক্লাসগুলো যদি পরপর ফলো করো তাহলে দেখবে প্রত্যেকটা
টপিকের উপরে আমি যে ডিটেইলড ক্লাস নিয়েছি, যেমন এইটা রেগুলারলি, ইট ইজ নোন অ্যাজ অ্যাডভার্বিয়াল, এটা আমার একটা ক্লাসে কভার করা রয়েছে। হি, এটা হয়ে গেল সাবজেক্ট, কারণ আমি জিজ্ঞাসা করলাম হি প্লেস ফুটবল, সে খেলে ফুটবল রেগুলারলি, মানে রোজ প্রত্যহ ফুটবল খেলে। তা আমি জিজ্ঞাসা করলাম কে খেলে, না হি, তাহলে হিটা হয়ে গেল সাবজেক্ট। আর বাকি অংশটাকে আমরা বলি প্রেডিকেট। এই অংশটা আমার টোটাল হয়ে গেল প্রেডিকেট। এবং প্লেস, খেলা, খেলা করাটা কি, এটা ফিজিক্যাল অ্যাকশন। আমি যদি খেলি, সো দ্যাট ইজ ফিজিক্যাল অ্যাকশন। যদি ফিজিক্যাল অ্যাকশন হয় তাহলে আমরা কি বলবো, না আমরা বলবো দিস ইজ আ মেন ভার্ব। ওকে, whenever there is a physical action or mental action, it has to be a main verb. আমি তোমাদের বললাম I guess he has prepared well for the examination. I guess মানে কি, আমি অনুমান করছি। I guess he has prepared, মানে তৈরি করেছে, ওয়েল খুব ভালোভাবে, ফর দি মানে জন্য, ফর দি এক্সামিনেশন সে পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছে বা তৈরি হয়েছে। এবারে আই গেস, আমি কে অনুমান করছে, না আই, তার মানে আইটা হয়ে যাচ্ছে সাবজেক্ট, বাকি টোটাল অংশটাকে আমরা বলি প্রেডিকেট, রাইট? সাবজেক্ট ছাড়া বাকি অংশটাকে বলা হয় প্রেডিকেট। আই গেস, আমি অনুমান করছি। অনুমান করাটা কি কোনো ফিজিক্যাল অ্যাকশন? নেভার। অনুমান করাটা ভালোবাসা, ঘৃণা করা, প্রত্যাশা করা, এই সমস্ত মনের ব্যাপার। সো ইট ইজ আ মেন্টাল অ্যাকশন। সো ফিজিক্যাল অ্যাকশন অ্যান্ড মেন্টাল অ্যাকশন, বোথ অফ দেম আর মেন ভার্বস। সো এই গেসটা হলো একটি মেন্টাল অ্যাকশন, আর মেন্টাল অ্যাকশন হলে কি হবে, ইট উইল বি আ মেন ভার্ব। সো ইউ নো, ইফ it is a physical action, it will be a main verb. If it is a mental action, then also it will be a main verb. There is not much space. আমার বোর্ডে অনেকটা জায়গা নেই যেখানে আমি লিখে বাকিগুলো তোমাদের এক্সপ্লেন করব, therefore I will wrap up. So before I wrap up, what you will do, you will take a screenshot for your future studies. Please take a screenshot. A main verb is a verb that can stand alone to communicate an action. আমরা কি দেখলাম? আমরা দেখলাম সে Hari plays football. Hari plays football. Now Hari, এটা হলো সাবজেক্ট, বাকি অংশটা হয়ে গেল প্রেডিকেট, আর প্লেটা ইজ আ ফিজিক্যাল অ্যাকশন, দেয়ারফর ইট ইজ আ মেন ভার্ব। তার মানে দেখো প্রেডিকেট সেকশনে ভার্ব শুধুমাত্র মেন ভার্ব রয়েছে। তার মানে আমরা এটা বলতে পারি এ মেন ভার্ব ইজ আ ভার্ব দ্যাট ক্যান স্ট্যান্ড অ্যালোন টু কমিউনিকেট অ্যান অ্যাকশন। কোনো একটি অ্যাকশন সম্বন্ধে যখন আমরা বলছি মেন ভার্ব ইজ সাফিসিয়েন্ট টু কমিউনিকেট, অর্থাৎ একটি সেন্টেন্সে যদি একটি মেন ভার্ব থাকে, এনাফ। একটি মেন ভার্ব দিয়ে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। কমলা সিংস, কমলা সিংস, কমলা গাই, কমলা ইজ সিঙ্গিং। আমি বললাম কমলা সিংস, ইজ নেই, কমলা সিংস। এই সিংস মানে গান করা, তার মানে কমলা গান করে। এই যে সিংটা, এটা দিয়ে আমার মনের ভাব প্রকাশ হয়ে গেল। অর্থাৎ মেন ভার্ব অ্যালোন ক্যান স্ট্যান্ড টু ফর্ম আ সেন্টেন্স। ওকে, এবারে a helping verb is used with a main verb to help express the main verb's mood, tense or voice. দেখো মেন ভার্বের মুড, টেন্স আর ভয়েস। এইবারে তোমরা এই মুডও জানো না, টেন্সও জানো না, ভয়েসও জানো না।
চিন্তা করো না, আমি এইগুলো আস্তে আস্তে তোমাদের ততটুকুই বুঝিয়ে এগোবো যাতে করে তোমরা ব্যাপারগুলো বুঝতে পারো। দেখো, একটা হচ্ছে মেন ভার্ব অ্যালোন ক্যান স্ট্যান্ড টু কমপ্লিট আ সেন্টেন্স, আর সেকেন্ড হচ্ছে a helping verb is used with the main verb to express the main verb's mode, tense and voice. যেমন আমি একটা এক্সাম্পল দিই, Sita is going to market. সীতা বাজারে যাচ্ছে। এবারে সীতা হলো সাবজেক্ট। এখানে দেখো দুটো ভার্ব আছে, গোটা হচ্ছে মেন ভার্ব, ফিজিক্যাল অ্যাকশন, যাওয়াটা তো ফিজিক্যাল অ্যাকশন, সো দিস ইজ আ মেন ভার্ব। ইজ, আমি তোমাদের লিস্ট যেটা দিয়েছিলাম বি ভার্বের এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং, ওর মধ্যে ইজ আছে, তার মানে দিস ইজ আ হেল্পিং ভার্ব। নাও হেল্পিং ভার্ব আর মেন ভার্ব দুটোই রয়েছে। এই হেল্পিং ভার্ব আর মেন ভার্ব দুটো মিলে এই সেন্টেন্সের যে মিনিংটাকে এক্সপ্রেস করছে, অর্থাৎ সীতা যাচ্ছে। এই যে ইজ গোয়িং মানে কি বলতো, যাচ্ছে। ছ যখন হয় তখন ইজ গোয়িং, আমি তোমাদের কভার করবো, এগুলো শেখাবো আগে, কারণ টেন্সটা তো তোমরা এখনো জানো না। দেয়ারফর ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড। যখন ইজ গোয়িং এরকম হয় তখন মানে যাচ্ছে। ইজ ইটিং মানে খাচ্ছে। ইজ স্লিপিং মানে ঘুমোচ্ছে। এই চয় ছয় একার এরকম যদি হয়, যাচ্ছ, খাচ্ছ, ঘুমোচ্ছ, ওকে, এই ধরনের, বা ঘুমোচ্ছে, যাচ্ছে, খাচ্ছে, যাচ্ছেন, খাচ্ছেন, এইরকম যখন হয় চয় ছয় দিয়ে, তখন সেগুলোকে বলা হয় কন্টিনিউয়াস টেন্স। আমি এগুলো পরে তোমাদের শেখাবো টেন্স যখন শেখাবো, বাট ফর দি টাইমিং ইউ নো দ্যাট সীতা ইজ গোয়িং টু মার্কেট, এখানে দুটো ভার্ব ব্যবহার করেছে সীতার টেন্সকে বোঝাতে, অর্থাৎ কোন টেন্সে কথা হচ্ছে, কখন কথা হচ্ছে, এটা তো সেটা বোঝানোর জন্য একটা হেল্পিং ভার্ব আর একটা মেন ভার্ব ইউজ হয়েছে। অর্থাৎ মেন ভার্ব অ্যালোন ক্যান স্ট্যান্ড টু এক্সপ্রেস আ সেন্টেন্স। একটা সেন্টেন্সকে এক্সপ্রেস করার জন্য মেন ভার্বই সাফিসিয়েন্ট থাকে, কিন্তু কখনো কখনো হেল্পিং ভার্ব মেন ভার্বের সাথে অ্যাড করেও আমরা সেন্টেন্সের মিনিংটাকে এক্সপ্রেস করি, বিকজ দ্য সাবজেক্ট থাকে, তার মুড, টেন্স অ্যান্ড ভয়েস, এটাকে বোঝানোর জন্য আমরা ইউজ করে থাকি একটি মেন ভার্বের সাথে একটি হেল্পিং ভার্ব। এবারে নেক্সট এক্সাম্পল, মৃণাল ডিড নট ওপেন হিজ শপ ইয়েস্টারডে। মৃণাল ডিড নট open his shop yesterday. আমি তোমাদের দেখো, এই যে ওপেন, খোলা, এটা মেন ভার্ব, তার কারণ হচ্ছে ইট ইজ এ ফিজিক্যাল অ্যাকশন, কিছু খোলা বন্ধ করা ফিজিক্যাল অ্যাকশন, সো দিস ইজ আ মেন ভার্ব। আর ডিড এটা হচ্ছে হেল্পিং ভার্ব, কারণ আমি তোমাদের ডু ভার্ব দেখিয়েছিলাম হেল্পিং ভার্বের মধ্যে, ডু, ডিড, ডাজ এগুলো দেখিয়েছিলাম, সো এই ডিডটা হয়ে গেল হেল্পিং ভার্ব। অর্থাৎ এই সেন্টেন্সটায় এই হেল্পিং ভার্ব প্লাস এই মেন ভার্ব দুটোকে ইউজ করা হয়েছে। কেন না, মৃণাল ডিড নট ওপেন মানে খুলেছিল না, মৃণাল খোলেনি তার দোকান গতকাল। অর্থাৎ গতকালের যে ব্যাপারটা, মানে পাস্টের ব্যাপারটা বোঝানোর জন্য এখানে ডিডটাকে ইউজ করতে হয়েছে, ডিড নটকে ইউজ করতে হয়েছে। এইভাবে একটি সেন্টেন্সে মেন ভার্ব এবং হেল্পিং ভার্ব দুটোকে ইউজ করা হয় টু এক্সপ্রেস মুড, টেন্স অ্যান্ড ভয়েস অফ দি সাবজেক্ট। ওকে, যে সাবজেক্ট, আমি তোমাদের এগুলো সব শেখাবো, মুড, টেন্স, ভয়েস, জাস্ট প্রিলিমিনারি আইডিয়াগুলো দেব যাতে করে তোমরা পুরো ব্যাপারটাকে বুঝতে পারো। কারণ এখনো আমি তো তোমাদের টেন্স শেখাইনি, ভয়েস শেখাইনি, মুড শেখাইনি, ফলে তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু আমি সেই অসুবিধা হতে দেবো না, রাইট? তো আমরা এই পর্যন্ত কি শিখলাম? এই পর্যন্ত আমরা শিখলাম যে ভার্ব মেনলি দুটো ক্যাটাগরিতে বিভক্ত,
একটি হলো মেন ভার্ব বা প্রাইমারি ভার্ব বা লেক্সিক্যাল ভার্ব, আর একটি হলো হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। হেল্পিং ভার্বের মধ্যে আমি বি ভার্ব দেখিয়েছি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং। হ্যাভ ভার্ব দেখিয়েছি, ডু ভার্ব দেখিয়েছি, এবং টোটাল 17খানা যে শব্দ সেগুলোকে হেল্পিং ভার্ব বলে আমি দেখিয়েছি। মেন ভার্বের মধ্যে দেয়ার আর এনর্মাস মেন ভার্বস, কারণ ফিজিক্যাল অ্যাকশন, মেন্টাল অ্যাকশন, কত শব্দ হতে পারে, তারা সমস্ত মেন ভার্ব। এবং আমরা একটা জিনিস বুঝেছি, একটি মেন ভার্ব দিয়ে একটি সেন্টেন্স প্রকাশ করা যায়। আবার কোনো সময় সাবজেক্টের টেন্স, মুড, ভয়েস এগুলো বোঝানোর জন্য আমরা সাবজেক্টের সাথে প্রেডিকেট সেকশানে হেল্পিং ভার্ব অ্যাড করি মেন ভার্বের সাথে। তার এক্সাম্পলসই আমরা এখানে দেখলাম দুটো, সীতা ইজ গোয়িং টু মার্কেট অ্যান্ড মিনাল ডিড নট ওপেন দ্য শপ। আর হরি প্লেস ফুটবল, এখানে শুধু মেন ভার্ব রয়েছে, অক্সিলিয়ারি ভার্ব কিছু নেই। এবারে আমরা শিখছি ভার্ব ফর্মস। ভার্বের কি কি ফর্মস হয়? ভার্ব ফর্মটা মানেটা কি আমি আগে বলে দিই। ভার্ব ফর্মস এটা হচ্ছে ভেরিয়াস ওয়েজ ভার্বস ক্যান বি ইউজ, কতভাবে ভার্বকে ইউজ করা যেতে পারে একটি সেন্টেন্সে টু শো টেন্স। কি কি দেখাতে না, ভার্ব ফর্মস কি কি দেখাতে ইউজ করা যাবে? টেন্স, নাম্বার, জেন্ডার, ভয়েস and mood. देखो verb forms are the various ways verbs can be used to show tense, number, gender, voice and mood. Tense, আমি তোমাদের টেন্স সম্বন্ধে একটা ফেয়ার আইডিয়া দেবো এখন। অ্যান্ড নাম্বার সম্বন্ধে আমার লেসন 15 অ্যান্ড লেসন 16 এ টোটাল কভার করা আছে। তোমরা যদি লেসন 15 অ্যান্ড 16টা দেখো তাহলে তোমাদের নাম্বার সম্বন্ধে একটা ভালো ধারণা হবে। তবু আমি এখন আরেকবার তোমাদের ছোট্ট করে একটু বলে নেব। আর জেন্ডার সম্বন্ধে আমার দুটো ক্লাস আছে, দুটো L18 এবং L19। এই দুটো লেসনে জেন্ডার সম্বন্ধে ডিটেইলে আমি আলোচনা করেছি। ভয়েস অ্যান্ড মুড আমাদের এখনো পড়ানো হয়নি। এবারে আমি বলেছি ভার্ব ফর্মস, এটা মানে হচ্ছে দ্য ভেরিয়াস ওয়েজ, নানাভাবে ভার্বকে ব্যবহার করা যেতে পারে দেখানোর জন্য। কি দেখানোর জন্য না, টেন্স, নাম্বার, জেন্ডার, ভয়েস অ্যান্ড মুড এগুলোকে দেখানোর জন্য ব্যবহার করা যেতে পারে। ইংরেজি গ্রামারে 5খানা ভার্ব ফর্মস আছে। আমি এই ভার্ব ফর্মসগুলো লিখব, বাট বিফোর দ্যাট I'll tell you, you take a screenshot and I'll rub up, then I'll start the verb forms. Okay? In English, there are 5 main verb forms. So in English, there are 5 verb forms. 5খানা ভার্বের ফর্মস আছে। কি কি সেগুলো? Number 1 is the base form, V1. নাম্বার 1 হলো বেস ফর্ম, যেটাকে আমরা বলি V1. নাম্বার 2 is the past simple, then it is a past simple or V2. V1, V2, V3, V4, V5. What will be V3? V3 is past participle. Past participle is V3. Then present participle will be V4. Present participle বা জিরান্ড বলা হয়, GERUND, জিরান্ড, এটাকে বলা হয় V4। আর একটা হয়, সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট থার্ড পারসন। সিম্পল
প্রেজেন্ট থার্ড পারসন, এটাকে বলা হয় V5। ওকে, আমরা যেটা দেখলাম ভার্ব ফর্মস, 5টা ভার্ব ফর্ম আছে। বেস ফর্ম V1, past simple V2, then past participle V3, present participle বা gerund V4, simple present third person V5। এই পুরো ব্যাপারটা we are confused, we don't know কিসের পার্টিসিপল, কিসের সিম্পল, হোয়াট ইজ দ্য মিনিং। এর জন্য তোমাদের টেন্সের একটু নলেজ দরকার। টেন্স আমি পড়াইনি, তো ততটা আমি তোমাদের শেখাবো যতটা এই ব্যাপারটাকে বোঝবার জন্য প্রয়োজন হয়। দেখো, ভার্ব ফর্মস আর ভেরিয়াস ওয়েজ, ভার্ব ফর্মস নানা ধরনের পদ্ধতি, যাতে করে ভার্বস ক্যান বি ইউজ টু শো টেন্স, নাম্বার, জেন্ডার, ভয়েস অ্যান্ড মুড। এইগুলো দেখানোর জন্য ভার্ব ফর্মস ইউজ হয়। এবার টেন্সটা কি আমরা জানি না, আমি টেন্স সম্বন্ধে তোমাদের একটা ফেয়ার আইডিয়া দিচ্ছি। দেখো, টেন্স, এই যে এই মুহূর্তে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমি তোমাদের টেন্স শেখাচ্ছি, এই সময়কাল, এই মুহূর্তটি, এটাকে বলা হয় প্রেজেন্ট। যে সময় আমি ক্লাস শুরু করেছিলাম, দ্যাট ইজ পাস্ট, ওটা অতীত হয়ে গেছে, ওটা আগের ঘটনা। গতকাল যে ক্লাস নিয়েছিলাম সেটাও অতীত হয়ে গেছে। 10 বছর আগে যে ঘটনা ঘটেছিল সেটা অতীত। 1 কোটি বছর আগে পৃথিবীতে যা ঘটেছিল সেটা অতীত, অর্থাৎ দ্যাট ইজ অল পাস্ট। আর এখনই যেটা ঘটছে এই মুহূর্তে, সেটাকে বলে প্রেজেন্ট বা বর্তমান। তাহলে আমরা একটা দেখলাম অতীত সময়, একটি দেখলাম বর্তমান সময়, আর একটি ভবিষ্যৎ, যেটা আগে হবে। সামনের বছর তোমার বোর্ড এক্সাম আছে, বা 2 বছর পরে তোমার মেডিকেল এন্ট্রেন্স এক্সামিনেশন আছে। এই যে ঘটনাগুলো যেগুলো পরে ঘটবে, সেগুলোকে বলা হয় ফিউচার বা ভবিষ্যৎ। এটা তো গেল সময়। বাট টেন্স শুধু সময় নয়, টেন্স হলো সময় এবং অ্যাকশন অবলিক ওয়ার্ক। সেই সময়ে কি অ্যাকশন হচ্ছে সেটা নিয়ে হলো টেন্স। শুধু সময় বললে কোনো টেন্স হয় না, সেই সময়ে যে কাজ হয়েছে, যে অ্যাকশন হয়েছে, ভার্ব তো ইজ অল অ্যাবাউট অ্যাকশন। তাহলে আমরা কি দেখব, টেন্স হলো সময় প্লাস অ্যাকশন। টেন্স ইন্ডিকেটস টাইম অ্যান্ড অ্যাকশন অর দ্য ওয়ার্ক ডান। সেই জন্য আমি লিখেছি টেন্স ইজ ইকুয়াল টু টাইম প্লাস অ্যাকশন অবলিক ওয়ার্ক। নাও দুটো পার্ট টেন্সের, একটা হলো টাইম আর একটা অ্যাকশন অবলিক ওয়ার্ক। নাও টাইমের মধ্যে আমি এইমাত্র তোমাদের শেখালাম, একটা হলো প্রেজেন্ট, যেটা আমি এখন কথা বলছি, আর একটি পাস্ট, যেটা অতিক্রান্ত হয়ে গেছে 100 বছর আগে বা 1 কোটি বছর আগে বা 4 কোটি বছর আগে পৃথিবীর অবস্থা। অর্থাৎ পুরনো কোনো ঘটনাকে এক্সপ্লেন করতে গেলে আমরা তখন পাস্টের কথা বলবো। ভবিষ্যৎ, যেটা আসবে, এখনো আসেনি, সেটা হলো ফিউচার। দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য টাইম। হোয়াট অ্যাবাউট অ্যাকশন অবলিক ওয়ার্ক? অ্যাকশন 4টে ভাগে আমরা ভাগ করেছি। ফার্স্ট থিং ইজ simple indefinite. Now, simple oblique indefinite. Now, you have a doubt is simple কি আর indefinite টা কি? আচ্ছা, indefinite মানে অনির্দিষ্ট, যেটা ডেফিনিট নয়। একটা কাজকে বোঝানোর জন্য যে সেই কাজটা কত সময়, ধরো আমি একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। My mother cooks food. আমার মা খাবার বানায়। My mother cooks food. আমার মা খাবার বানায়। ভেরি সিম্পল। এবারে এই সেন্টেন্স থেকে কি তুমি বুঝতে পারছো যে মা কতক্ষণ ধরে খাবার বানায়? 1 ঘন্টা,
2 ঘন্টা, 2 দিন, 5 দিন, নো, ডিউরেশন অফ দ্য ওয়ার্ক ইজ নট নোন। শুধু খাবার বানায় এইটুকুই আমি বুঝতে পেরেছি, কিন্তু কত সময় ধরে বানায় সেটা আমি বুঝতে পারিনি। এই ধরনের সেন্টেন্সকে বলা হয় সিম্পল অথবা ইনডেফিনিট। এবং দেখো, মাই মাদার কুকস ফুড, আমার মা খাবার বানায়, এটা বর্তমানের কথা, খাবার বানায় বা খাবার বানাচ্ছে, এই ধরনের কথাকে বলা হয় বর্তমান বা প্রেজেন্ট। আমার মা খাবার বানায়, মাই মাদার কুকস ফুড, সো দিস ইজ সিম্পল অবলিক ইনডেফিনিট। কেন? ডিউরেশন অফ ওয়ার্ক নট নোন, সময়কাল জানা নেই, আমরা জানি না কতক্ষণ ধরে খাবার বানিয়েছিল। এই জন্য যেহেতু এটা বর্তমানকালের কথা, এটাকে আমরা বলি প্রেজেন্ট। তারপরে কি বলবো? ইনডেফিনিট বা সিম্পল। প্রেজেন্ট সিম্পল অবলিক ইনডেফিনিট, এটা হলো একটা টেন্স। কারণ এখানে কিন্তু আমি দেখো টাইম অর্থাৎ প্রেজেন্ট এসেছে টাইম, আর কি লিখেছি? সিম্পল অবলিক ইনডেফিনিট, তার মানে ডিউরেশন অফ ওয়ার্ক নট নোন, তাহলে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট, এটা হলো একটা টেন্স। কারণ এটা টাইম এবং অ্যাকশন অবলিক ওয়ার্ক দুটো জুড়ে গেছে এখানে, রাইট? এবারে ধরো গতকালের কথা বলছি। মাই মাদার কুকড, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এটা আমি পড়াবো আগে, ভার্বের সাথে, কুক মানে রান্না করা, এটাই তো কাজ, এটাই তো মেন ভার্ব, তার সাথে ইডি অ্যাড করলে পাস্ট টেন্স হয়ে যায়, মানে আগে হয়েছিল। মাই মাদার কুকড ফুড, আমার মা খাবার বানিয়েছিল। এখানেও কিন্তু আমরা জানি না যে কতক্ষণ ধরে মা খাবার বানিয়েছিল, ডিউরেশন অফ ওয়ার্ক নট নোন। তাহলে সেক্ষেত্রে এ সিম্পল ইনডেফিনিট হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা হয়ে গেল প্রেজেন্ট, এটা আগের ঘটনা, এই জন্য এটাকে আমরা লিখব পাস্ট সিম্পল, বা কেউ কেউ বলবে পাস্ট ইনডেফিনিট, কারণ সময়টা আমাদের জানা নেই। ক্লিয়ার? এবারে ধরো আগামীকালের কথা বলছি, অর্থাৎ ফিউচার, ভবিষ্যৎ। মাই মাদার উইল কুক ফুড। ভবিষ্যতের কথা যখন হয় তখন শ্যাল বা উইল ইউজ করা হয়। আমি টেন্সের ক্লাসে এগুলো সব ক্লিয়ার করে দেব। এখন যেহেতু আমরা ভার্বের ফর্মস নিয়ে আলোচনা করছি এবং সেইখানে আমাদের এই পাস্ট সিম্পল, এই ধরনের ব্যাপার, পাস্ট পার্টিসিপল এগুলো এসে যাচ্ছে, যার ফলে এগুলো সম্বন্ধে তোমাদের একটা ফেয়ার আইডিয়া আমাকে দিতে হচ্ছে যাতে তোমরা এটা বুঝতে পারো। আমি টেন্সের ক্লাসে পুরো ক্লিয়ার করে দেবো। মাই মাদার উইল বা শ্যাল হয় ভবিষ্যৎ বোঝানোর জন্য, আমার মা খাবার বানাবে। কতক্ষণ ধরে বানাবে বলা নেই, অনির্দিষ্ট, অর্থাৎ ডিউরেশন অফ দ্য ওয়ার্ক নট নোন, তার মানে এটা সিম্পল বা ইনডেফিনিট। তো এটাকে আমরা কি বলবো? ফিউচার ইনডেফিনিট বা ফিউচার সিম্পল, রাইট? তাহলে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার তিনটেরই আমরা কিন্তু সিম্পলটা পেয়ে গেলাম। এবারে বুঝেছে পাস্ট সিম্পল মানে কি বলছে? পাস্ট সিম্পল মানে এমন, এই ধরনের, এই যে কুকড, এই শব্দটা হচ্ছে পাস্ট সিম্পল। এই যে ভার্বের এই ফর্মটা, এটা হলো পাস্ট সিম্পল। বি2, কুককে কুকড করা হয়েছে, রাইট? ধরো আমি তোমাদের শেখাচ্ছি টিচ, তার পাস্ট টেন্স হলো টট। আমি কাউকে কিছু দিচ্ছি, গিভ, তার পাস্ট টেন্স হলো গেভ। এই সিম্পল পাস্ট হলে এটাকে বলে ফর্ম বি2। ওকে, আমি এটা তোমাদের বোঝালাম যে সিম্পল ইনডেফিনিট কি হয়। এবারে আমি বোঝাচ্ছি সিম্পল কন্টিনিউয়াস কি হয়। আমি এই অংশটাকে রাব আপ করছি। Okay. Now we'll go for the continuous. Continuous মানে work going on. Time ধরো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটেই হতে পারে, আর অ্যাকশনটা হলো ওয়ার্ক গোয়িং অন, সেটাকে বলে কন্টিনিউয়াস, মানে কাজ চলছে। আমি যদি এরকম বলি, মাই মাদার ইজ
কুকিং ফুড। আমার মা ইজ কুকিং বানাচ্ছে। সবসময় আইএনজি দিয়ে যখন হবে ইজ কুকিং, এটা হচ্ছে বানাচ্ছে। ধরো ইজ ইটিং, ইএটিআইএনজি মানে খাচ্ছে, বানাচ্ছে, খাচ্ছে। ইজ গোয়িং মানে যাচ্ছে, অর্থাৎ যাচ্ছে, খাচ্ছে, আসছে, যাচ্ছ, খাচ্ছ, এরকম হলে ইজ গোয়িং, ইজ কুকিং এই ধরনের হয়। তাহলে মাই মাদার ইজ কুকিং ফুড, আমার মা খাবার বানাচ্ছে। তার মানে বানাচ্ছে মানে কি, কাজ চলছে, অর্থাৎ কন্টিনিউয়াস। দ্যাট মিনস দিস সেন্টেন্স ইট ইজ নোন অ্যাজ, যেহেতু এটা এখন চলছে, খাবার বানাচ্ছে, তাহলে এটা হলো প্রেজেন্ট অ্যান্ড কন্টিনিউয়াস। ঠিক সেইভাবে আমি যদি বলি মাই মাদার ওয়াজ, দেখো এটা হেল্পিং ভার্ব, ওয়াজ, মাই মাদার ওয়াজ কুকিং ফুড, আমার মা খাবার বানাচ্ছিল। এই ওয়াজ এসছে এই জন্য বানাচ্ছের জায়গায় বানাচ্ছিল হয়ে গেল, বানাচ্ছিল, কাজ চলছিল, সেই জন্য এটাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। ঠিক সেইভাবে ফিউচার কন্টিনিউয়াস হলে আমরা তখন লিখব মাই মাদার উইল বি কুকিং ফুড। সো এটা হয়ে যাবে ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস ওইউএস। তাহলে আমরা কি শিখলাম? সিম্পল ইনডেফিনিট, পাস্ট প্রেজেন্ট ফিউচার, কন্টিনিউয়াস পাস্ট প্রেজেন্ট ফিউচার শিখলাম। এবারে আমরা পারফেক্টে আসবো, তবেই আমরা এই ব্যাপারগুলো বুঝবো। হোয়াট ইজ সিম্পল, হোয়াট ইজ পার্টিসিপল, হোয়াট ইজ পাস্ট প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল, এগুলো সব আমরা বুঝবো। ওকে, এটা আলাপ করছি। অর্থাৎ টেন্সের একটু নলেজ তোমাদের হালকা করে দিয়ে রাখছি। পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে তোমরা কি বোঝো? পারফেক্ট মানে যেটা একদম ঠিকঠাক, নিখুঁত, যথাযথ হয়েছে, সেটাকে তোমরা বলো পারফেক্ট। অর্থাৎ পূর্ণতা প্রাপ্ত হয়েছে। একটা কাজ যদি শেষ হয়ে যেয়ে থাকে আমরা তাহলে বলবো পারফেক্ট। যেমন মাই মাদার, আমি সেম এক্সাম্পলকে বিভিন্নভাবে দেখাচ্ছি। মাই মাদার হ্যাজ কুকড ফুড, এর মানে হলো আমার মা খাবার বানিয়েছে। এই যে এছে, আচ্ছা, আছো, এই সমস্তগুলো যখন অ্যাড হয় তখন হ্যাজ বা হ্যাভ হবে। মাদার কেন হ্যাজ আর হ্যাভ আমি তোমাদের পরে টেন্সের ক্লাসে এটা বোঝাবো। এটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট, রাইট? ঠিক সেইভাবে যদি পাস্ট পারফেক্ট আমাদের বলতে হয় আমরা বলবো মাই মাদার হ্যাড কুকড ফুড, আমার মা খাবার বানিয়েছিল। পারফেক্ট কন্টিনিউয়াস যদি আমাদের বলতে হয় মাই মাদার, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মাই মাদার হ্যাড বিন কুকিং ফুড। এই ধরনের ফর্মে টেন্সগুলো আসে, সেগুলো আমরা টেন্সের ক্লাসে কভার করব। জাস্ট তোমাদের এটা বোঝার জন্য হোয়াট ইজ পাস্ট সিম্পল, আমি সিম্পলটা বুঝিয়েছি। পাস্টের যেটা সিম্পল হবে সেটা হলো পাস্ট সিম্পল। এবারে আমি এই V1, V2, V3, V4, V5 এদের মানেটা কি সেটা তোমাদের এক্সপ্লেন করছি। মোটামুটি তোমরা এটা বুঝতে পেরেছো যে হোয়াট ইজ আ টেন্স, যা আমরা এখানে বলছি টু শো টেন্স। টেন্সটা তোমরা বুঝে গেছো। এবার নাম্বার বলতে কি হয় বলতো? আমরা দুটো নাম্বার জানি, সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার মানে এক, আর প্লুরাল নাম্বার মানে একের বেশি। অর্থাৎ সেইটা বোঝানোর জন্য আমরা এটা ইউজ করি। জেন্ডার, জেন্ডার তোমরা জানো, জেন্ডার মানে লিঙ্গ, যেটা আমরা জানি ম্যাসকুলিন, ফ্যামিনিন, নিউটার, কমন জেন্ডার। তো সেগুলোর ক্লাস তো আমাদের নিয়েই হয়েছে, আমি তোমাদের আগেই বলেছি কোন কোন সেশনে আমি এগুলো কভার করেছি।
অ্যান্ড ভয়েস অ্যান্ড মুড, এগুলোকে জানবার জন্য আবার ভয়েসটা কী হয় সেটাও আমি প্রাইমারি আইডিয়া তোমাদের দিয়ে দিচ্ছি। সো আই উইল রাব দিস টেন্স পার্ট অ্যান্ড জাস্ট টেল ইউ ইন আ নাটশেল, বা জাস্ট সংক্ষেপে যে ভয়েসটা কী জিনিস। ওকে, ইউ মে প্লিজ টেক এ স্ক্রিনশট অফ দি হোল থিং। দেখো, ভয়েস মানে হচ্ছে, তোমরা অলরেডি সাবজেক্টটা জেনেই গেছো। এবারে when the subject is completing the action in a sentence, the sentence is in active voice. দুটো ভয়েস হয়, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস, এর দুখানা হয়, দু রকম। অ্যাক্টিভ ভয়েস আর একটা হয়, এ হচ্ছে অ্যাক্টিভ, আর একটা হলো প্যাসিভ। যখন সেন্টেন্সে সাবজেক্ট ডাজ দ্য অ্যাকশন, সাবজেক্ট ইজ completing the action of the verb, the action of the sentence, তখন সেটাকে বলা হয় অ্যাক্টিভ। ওকে, when the subject is completing the action, it is known as active voice. For example, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। মানাস ate the apple. মানস খেয়েছিল আপেলটা। ইটের পাস্ট টেন্স হলো এট। কে খেয়েছিল? না, মানুষ খেয়েছিল। তাহলে এই যে খাওয়ার কাজটা, মেন কাজটা কি? খাওয়া। এই খাওয়াটাই হচ্ছে মেন কাজ। সেটা কে করেছিল? মানুষ। মানুষ ডাইরেক্টলি যখন এই খাওয়ার কাজটা করছে, কি খেলো? না, অ্যাপেল খেলো। তখন এটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। ওকে, মানস এট দ্য আপেল, সেটা হলো অ্যাক্টিভ ভয়েস। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। দেখো এখানে এরকম ফর্ম আসে, সাবজেক্ট প্লাস ভার্ব এট প্লাস অবজেক্ট হলো অ্যাপেল। অবজেক্ট কাকে বলে? কি খেয়েছিল? দেখো, হু এট, মানুষ, হয়ে গেল সাবজেক্ট। কি খেয়েছিল? না, অ্যাপেল, সে হয়ে গেল অবজেক্ট। এমনিভাবে ঋষি বট এ ক্যালকুলেটর। ধরো আমি বলছি ঋষি বট মানে কিনেছিল, ব্রিং থেকে বট আ ক্যালকুলেটর। তাহলে ঋষি হয়ে গেল সাবজেক্ট, তোমরা ভালো করে জানো। বট কেনা, এটা হয়ে গেল মেন ভার্ব, আর ক্যালকুলেটর এটা হয়ে গেল অবজেক্ট। তো সাবজেক্ট কাজ করছে, কেনাটার হচ্ছে কি? না, ক্যালকুলেটর কেনা হচ্ছে, তো সেই জন্য এটা হয়ে গেল অ্যাক্টিভ ভয়েস। দেখো, আমি যদি বলি the dog chased the cat, মানে কুকুরটি তাড়া করেছিল বিড়ালটিকে। চেস্টটা হলো মেন ভার্ব, তার পাস্ট ফর্ম এসছে চেস্ট। এবার দি ডগ ইজ দ্য সাবজেক্ট। এ কাজ করছে কি? না, তাড়া করার কাজ করছে। কাকে? না, ক্যাটকে। ইজ দি সাবজেক্ট ইজ ডুইং দ্য অ্যাকশন অফ দি ভার্ব। এবারে প্যাসিভ ভয়েসে কি হয়? when the subject becomes the object, that means in the passive voice subject receives the action of the verb. কিরকম? ধরো, the dog chased the cat, আমি বললাম the cat was chased by the dog. সেম সেন্টেন্সকে উল্টো করে লেখা হলো the cat was chased by the dog। তার মানে এখানে হচ্ছে সাবজেক্টকে the cat, এখানে যে সাবজেক্ট হয়ে গেল, হি ইজ রিসিভিং দ্য অ্যাকশন, দ্য ক্যাট ওয়াজ চেসড, ক্যাটকে চেস করা হচ্ছে। তার মানে অ্যাকশন অফ দ্য ভার্ব কে রিসিভ করছে? দি ক্যাট। ওকে, সো দিস ইজ আ প্যাসিভ ভয়েস। দি ক্যাট ইজ রিসিভিং দ্য অ্যাকশন অফ দি ভার্ব চেসড। ওকে, তো সেটা হয়ে গেল প্যাসিভ ভয়েস। The dog ate the bread. কুকুরটি খেয়েছিল রুটি। তো ডগ, খাওয়ার কাজটা ডগ করেছে, তার মানে ইট ইজ আ অ্যাক্টিভ ভয়েস। এই সেন্টেন্সটা হলো অ্যাক্টিভ ভয়েসে আছে। প্যাসিভ ভয়েসে কি হবে? দ্য ব্রেড হয়ে গেল এখানে সাবজেক্ট, ওয়াজ ইটেন, EATEN, ওয়াজ ইটেন বাই দি ডগ, কুকুরের দ্বারা। তার মানে এই যে খাওয়ার কাজটা, ইট ইজ রিসিভড বাই দি ব্রেড ওয়াজ ইটেন বাই দি ডগ।
The bread is having the action of the verb eaten done to the dog. তার মানে ব্রেড খাওয়া হয়েছিল। এই যে ইট থেকে ইটেন, ওকে, চেস্ট, এই যে ব্যাপারগুলো আসছে, কোথায় ইটেন হবে, কোথায় এট হবে, কোথায় চেস্ট হবে, দ্যাট উইল অল ডিপেন্ড আপন দি ভয়েস। ওটা অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে, তাতে করে আমার এই ভার্বের ফর্মগুলো কোথায় কি হবে সেইটার জন্য দরকার হচ্ছে আমাদের ভয়েসটা জানা। তো অতটুকু জাস্ট জেনারেল জানাটা আমরা এখানে কমপ্লিট করলাম। অ্যাক্টিভ ভয়েস মানে when the subject is completing the action, passive voice মানে when the subject is receiving the action of the verb, তাকে বলে passive voice. Okay, now another thing what you have come to know is participle. এই participle জিনিসটা কি এটা আমি তোমাদের বোঝাবো, but before that, before I wrap it up, you please take a screenshot for your future studies. Participle আমরা এবারে দেখো বেস ফর্মটা আমি বোঝাচ্ছি পাস্ট পার্টিসিপল। এই পার্টিসিপল শব্দটা কি আছে, পার্টিসিপল, এই পার্টিসিপলটা হচ্ছে ভার্বের একটা ফর্ম দ্যাট ক্যান বি ইউজ টু প্লে দ্য রোল অফ অ্যাডজেক্টিভ। এটা কিন্তু অ্যাডজেক্টিভের একটা রোল প্লে করে বা ডিফারেন্ট টেন্সকেও ইন্ডিকেট করতে আমরা পার্টিসিপল ব্যবহার করি। যেমন আমরা একটা জানি পাস্ট পার্টিসিপল, জেনারেলি পাস্ট পার্টিসিপল কি হয়, আমরা ভার্বের সাথে ভার্ব প্লাস সেই ভার্বের সাথে আমরা ইডি, ইএন, এন, এনটি, ভার্ব প্লাস ইডি, ইএন, ডি, এনটি, এন বা টি, এইগুলো অ্যাড করে আমরা পাস্ট পার্টিসিপল বানাই এবং এটা ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অলসো। যেমন আমি যদি বলি উই লাইক রোস্টেড চিকেন, সে উই লাইক রোস্টেড, ROSTED, রোস্টেড চিকেন। এবারে দেখো এখানে চিকেনটা হলো নাউন, কেমন চিকেন না রোস্টেড, রোস্টের সাথে ইডি অ্যাড করা হয়েছে, এই যে ইডি, বুঝতে পেরেছ, এটাকে বলে পার্টিসিপল অ্যাডজেক্টিভ, এটাকে বলে পার্টিসিপল অ্যাডজেক্টিভ, রাইট। অর্থাৎ পাস্ট পার্টিসিপল এইভাবে ইউজ করা যেতে পারে ইডি ইউজ করে, বা আই হ্যাভ কমপ্লিটেড দ্য গিভেন টাস্ক, ধরো আমি বললাম আই হ্যাভ কমপ্লিটেড, CMPLETD, completed the given task, যে কাজটা আমার দেয়া হয়েছিল সেটা আমি কমপ্লিট করেছি। এই গিভেন দেখো এন অ্যাড করে হয়েছে, এটাকে বলে পাস্ট পার্টিসিপল অফ গিভ, গিভের পাস্ট পার্টিসিপল। দ্য ফ্রাইটেন্ড বয় জাম্পড ওভার দ্য ওয়াল, দ্য ফ্রাইটেন্ড বয়, ভীত বালকটি, FRIGHTEN, ফ্রাইটেন, ED, দ্য ফ্রাইটেন্ড বয়, বয়টা নাউন, এটা হলো পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ফ্রাইটেন্ড বয় জাম্পড, JUMPD, জাম্পড ওভার দি ওয়াল, ওয়ালের উপরে জাম্প করলো ভীত ছেলেটি। তো এখানে এই যে ফ্রাইটেন্ড এটা হলো পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পার্টিসিপল, বা এটাকে পার্টিসিপল অ্যাডজেক্টিভও বলা হয়। এই যে ফর্মগুলো, ফ্রাইটেন্ড তার থেকে ফ্রাইটেন্ড, গিভ তার থেকে গিভেন, রোস্ট তার থেকে রোস্টেড। আর একটা হয় প্রেজেন্ট পার্টিসিপল ING অ্যাড করে, ING অ্যাড করে আর একটা হয় প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। সেটা কিভাবে হয়, যেমন আমি যদি এরকম বলি আই থিঙ্ক দ্য ওয়াশিং মেশিন হ্যাজ এ প্রবলেম, আই থিঙ্ক the washing machine has a problem. তোমরা খুব ভালো করে জানো, আমি আগে অ্যাডজেক্টিভের ক্লাসে করিয়েছি, এই মেশিনটা হয়ে গেল নাউন, ওয়াশের পরে ING হয়েছে, তাহলে ওয়াশিং, অর্থাৎ এটা হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল।
সো পাস্ট পার্টিসিপল অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল, তো যাই এখানে পার্টিসিপল শব্দগুলো এসেছে বলে এটাকে আমি বোঝালাম। জিরান্ড প্রেজেন্ট পার্টিসিপল মানে আইএনজি অ্যাড করে, ভার্বের পরে আইএনজি অ্যাড করে যে শব্দগুলো হয় সেগুলোকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, বেস ফর্মের সাথে লাভিং, কলিং, টকিং, ওয়াকিং, সিঙ্গিং, প্লেয়িং এগুলো সমস্ত হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল ডি, ইডি, ইএন, এনটি, এএনটি এগুলো অ্যাড করে হয়। এবারে নেক্সট ডে আমরা এই যে ফর্মগুলোকে এক্সপ্লেন করব, বেস ফর্ম কাকে বলে, পাস্ট সিম্পল কাকে বলে, পাস্ট পার্টিসিপল কাকে বলে, প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে, সিম্পল প্রেজেন্ট কাকে বলে, এবং সেই ফর্মগুলোয় ভার্বে কীরকম আসে সেগুলো এক্সপ্লেন করব। আজকে আমরা বেসিক্স অব দ্য মেন ভার্ব পড়লাম, ভবিষ্যতের পড়াগুলোকে যাতে আমরা বুঝতে পারি সেই জন্য আমরা ছোট ছোট যে ব্যাপারগুলো টেন্স, নাম্বার, জেন্ডার, ভয়েস, মুড সেগুলো সম্বন্ধে হালকা হালকা নলেজ গেইন করলাম। দিস ইজ আ বেসিক ক্লাস ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য মেন ভার্ব, অ্যান্ড টুমরো উই আর গোয়িং টু স্টাডি দ্য ভেরিয়াস ফর্মস অফ দ্য মেন ভার্বস। নানা ধরনের মেন ভার্ব নিয়ে আমরা আলোচনা করব এবং সেগুলোর বিভিন্ন ফর্ম, বেস ফর্মে কী হবে, পাস্ট সিম্পলে কী হবে, পাস্ট পার্টিসিপলে কী হবে। এখন আর তোমাদের বুঝতে অসুবিধা নেই যে পাস্ট সিম্পল মানে এটা একটা ফর্ম, পাস্ট টেন্স হচ্ছে এবং সেই ভার্বটি কোনো সময়কাল বোঝাচ্ছে না যে এই সময় ধরে কাজ হয়েছিল, তখন আমরা সেন্টেন্সে পাস্ট সিম্পল ইউজ করি, বা পাস্ট পার্টিসিপল সেটাও আমি তোমাদের বোঝালাম যে পার্টিসিপল ইডি, ইএন এগুলো অ্যাড করে হয়। অর্থাৎ এই বেসিক ব্যাপারগুলো আমরা এখন বুঝে নিয়েছি এবং নেক্সট ডে উই আর গোয়িং টু স্টাডি অ্যাবাউট ভেরিয়াস ফর্মস অফ দি ভার্বস. So we will wind up today's class with these basic ideas, কারণ আমাদের মেন ভার্বের যে আমরা কনসেপ্টগুলো স্টাডি করব সেটা বোঝার জন্য এই ছোটো ছোটো ব্যাপারগুলো বোঝার দরকার ছিল, যেটা আজকে কমপ্লিট হলো। অ্যান্ড টুডে আই ফিনিশ দ্য ক্লাস। ইফ ইউ হ্যাভ আন্ডারস্টুড ইটস ফাইন। আই থিঙ্ক ইউ হ্যাভ অল লাইক দিস ক্লাসেস। এবং আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের আমার এই ক্লাস ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং অনেক অনেক শেয়ার করবে। থ্যাংক ইউ ভেরি মাচ for being with me for a long time. Thank you once again.